আচ্ছা, একটা রাবার ব্যান্ডকে যদি টেনে ধরে কোথাও আটকানো হয়, সেটা যেমন আরও টান টান আরও শক্তিশালী হয়ে ওঠে, কংক্রিটকেও কি সেভাবে মানে আগে থেকে চাপ দিয়ে আরও মজবুত করা যায়? হ্যাঁ, দারুণ একটা প্রশ্ন। অবশ্যই করা যায়। আজ আমরা কংক্রিটের এই সুপার পাওয়ার নিয়েই একটু কথা বলবো, মানে প্রি-স্ট্রেসিং। একদম। আজকের আলোচনায় আমরা দেখব কংক্রিটকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, মানে প্রি-স্ট্রেসিং এর বিভিন্ন পদ্ধতি আর সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব। হুম, আর এটাও জানব যে এই যে শুরুতে দেওয়ার শক্তিটা সেটা কেন সময়ের সাথে সাথে একটু কমে যায়, মানে প্রি-স্ট্রেস লস নিয়েও কথা হবে। ঠিক। আমাদের লক্ষ্য হবে এই এই বেশ জটিল কিন্তু ইন্টারেস্টিং বিষয়টাকে সহজ উদাহরণ দিয়ে বোঝা, যাতে মূল ধারণাগুলো সহজে মনে থাকে আর ভবিষ্যতের কাজে লাগে। দারুণ। আচ্ছা, তাহলে প্রথমেই আসি, এই যে প্রি-স্ট্রেসিং বলছেন, এই বিশেষ কৌশলটা আসলে কি? দেখুন, কংক্রিট তো চাপ নিতে মানে কম্প্রেশন নিতে খুব পটু। কিন্তু টান বা টেনশন একদম সইতে পারে না। একটু টান পড়লেই ফাটল ধরে। ঠিক, কাচের মতো আর কি। চাপ দিলে সহজে ভাঙে না, কিন্তু টানলেই ভেঙে যায়। একদম। তো প্রি স্ট্রেসিং এ আমরা কি করি? আমরা স্টিলের খুব শক্ত তার বা যাকে আমরা টেন্ডন বলি, সেটা ব্যবহার করে কংক্রিটের ভেতরে আগে থেকেই একটা উল্টো চাপ মানে কম্প্রেসিভ স্ট্রেস তৈরি করে রাখি। ও আচ্ছা। ফলে কি হয়, যখন বাইরে থেকে কোনো লোড বা টান আসে, ওই ভেতরের চাপটা সেটাকে অনেকাংশে প্রশমিত করে দেয়। কংক্রিট সহজে টেনশন ফিল করে না। এটাই মূল আইডিয়া। বাহ। আর এটা করার দুটো মূল পদ্ধতি আছে। মানে স্ট্রেসটা কোথায় দেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে, ইন্টারনাল বা এক্সটার্নাল। তবে সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা হয় সেটা হলো প্রয়োগের সময়ের উপর ভিত্তি করে। মানে কখন করা হচ্ছে? হ্যাঁ, একটা হলো প্রি টেনশনিং আর একটা পোস্ট টেনশনিং। প্রি-টেনশনিং নাম শুনে মনে হচ্ছে কংক্রিট ঢালাইয়ের আগেই কিছু করা হয়। মানে স্টিলের তারগুলোকে কি আগেই টেনে রাখা হয়? ওই যে বললেন, গুলতি বানানোর আগে রাবার টেনে ধরার মতো? ঠিক ধরেছেন। প্রি টেনশনিংয়ে ঠিক এটাই করা হয়। স্টিলের তার বা টেন্ডেনগুলোকে আগে একটা ফ্রেমে দুদিক থেকে খুব জোরে টেনে আটকানো হয়। আচ্ছা। তারপর ওই টানা তারগুলোর চারপাশে কংক্রিট ঢেলে দেওয়া হয়। কংক্রিট যখন যথেষ্ট শক্ত হয়ে যায়, তখন ফ্রেম থেকে তারগুলো কেটে দেওয়া হয়। ও। আর তারগুলো যেহেতু আগের অবস্থায় ফিরে আসতে চায়, সেই টানটা এবার চাপ হিসাবে কংক্রিটের উপর চলে আসে। আর পোস্ট টেনশনিং, ওটা তাহলে ঢালাইয়ের পরে? একদম। পোস্ট টেনশনিংয়ে কংক্রিট ঢালার সময় ওর ভেতরে কিছু ফাঁপা নল বা ডাক্ট রেখে দেওয়া হয়। ফাঁপা নল? আচ্ছা। হ্যাঁ, কংক্রিট শক্ত হয়ে যাওয়ার পর ওই নলের মধ্যে দিয়ে স্টিলের টেন্ডেন ঢোকানো হয়। তারপর হাইড্রোলিক জ্যাক দিয়ে ওই টেন্ডেনগুলোকে প্রবল শক্তিতে টেনে শেষে অ্যাঙ্কার বা কিলক দিয়ে ভালো করে আটকে দেওয়া হয়। তার মানে মূল পার্থক্যটা হলো প্রি-টেনশনিংয়ে কংক্রিট ঢালার আগেই স্টিল টানা হচ্ছে, আর পোস্ট টেনশনিংয়ে কংক্রিট শক্ত হওয়ার পরে টানা হচ্ছে। এটাই তো? হ্যাঁ, এটাই একদম কোর ডিফারেন্স। আর এই পদ্ধতির উপর ভিত্তি করেই এদের সিস্টেমগুলো একটু আলাদা হয়। ও, সিস্টেমও আলাদা। প্রি-টেনশনিংয়ের জন্য কি বিশেষ কোনো সিস্টেম আছে? হ্যাঁ, প্রি টেনশনিংয়ের জন্য সবচেয়ে পরিচিত আর বেশি ব্যবহৃত সিস্টেম হলো হয়ার সিস্টেম। হয়ার সিস্টেম? হুম, এটা সাধারণত ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, যেখানে লম্বা লাইনে অনেকগুলো একই রকম ইউনিট, যেমন ধরুন রেল লাইনে স্লিপার বা ছোটখাটো বিম, এগুলো একসাথে তৈরি করা হয়। ফ্যাক্টরিতে? তার মানে কোয়ালিটি ভালো কন্ট্রোল করা যায়? ঠিক তাই। ফ্যাক্টরিতে হওয়ায় কোয়ালিটি কন্ট্রোল খুব ভালো হয়। কিন্তু অসুবিধা হলো খুব বড় বা ভারী মেম্বার এই সিস্টেমে বানানো একটু মুশকিল, আর সাইটেও নিয়ে যেতে হয়। তাহলে একই রকম অনেকগুলো জিনিস বানানোর জন্য ফ্যাক্টরিতে হোয়ার সিস্টেমটা খুব কাজের, তাই তো? একদম। এবার আসি পোস্ট টেনশনিং এর সিস্টেমে। পোস্ট টেনশনিং, এখানে নিশ্চয়ই অপশন বেশি, কারণ এটা তো সাইটে করা যায়, তাই না? অনেকটা গিটারের তার যেমন দরকার মতো টাইট বা ঢিলা করা যায়, এখানেও কি তারগুলোকে টেনে ধরার বিভিন্ন উপায় আছে? ঠিক ধরেছেন। পোস্ট টেনশনিং এর জন্য বেশ কয়েকটা জনপ্রিয় সিস্টেম প্রচলিত আছে। যেমন ধরুন, বলুন। একটা হলো ফ্রেশনেট সিস্টেম। এতে একটা কনিকল মানে মোচার মতো দেখতে কিলক বা ওয়েজ ব্যবহার করা হয়। অনেকগুলো তারকে একসাথে এই ওয়েজ দিয়ে অ্যাঙ্কার করা বা আটকে রাখা হয়। এটা বেশ শক্তিশালী একটা সিস্টেম। আচ্ছা, অনেকগুলো তার? হ্যাঁ, আরেকটা আছে ম্যাগনেল ব্ল্যাটন সিস্টেম।
এখানে আবার তারগুলোকে সাধারণত জোড়ায় জোড়ায় ফ্ল্যাট বা স্যান্ডউইচের মতো প্লেট আর ওয়েজ দিয়ে আটকানো হয়। স্যান্ডউইচ প্লেট, ইন্টারেস্টিং। হুম এটার জন্য অ্যাঙ্কারিং জোনে একটু বেশি জায়গা লাগে। আর একটা বেশ কমন সিস্টেম হলো গিফর্ড উডাল সিস্টেম। এটাও ওয়েজ ব্যবহার করে, তবে এটা তুলনামূলকভাবে সরল আর কম সংখ্যক তারের জন্য বেশ উপযোগী। উডল, এই 3টে পোস্ট টেনশনিং এর প্রধান সিস্টেম, ঠিক তো? হ্যাঁ, এগুলো সবচেয়ে পরিচিত। প্রত্যেকটারই কিন্তু নিজস্ব সুবিধা, অসুবিধা আর কোথায় কোনটা ব্যবহার করা হবে সেই ক্ষেত্রগুলো আছে। ডিজাইনাররা প্রয়োজন অনুযায়ী বেছে নেন। বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। এই যে শুরুতে এত কষ্ট করে চাপটা দেওয়া হলো কংক্রিটে, সেই চাপটা কি সবসময় একই রকম থাকে, নাকি সময়ের সাথে সাথে কমে যায়? যেমন রাবার ব্যান্ডটা কিছুদিন পর একটু ঢিলে হয়ে যায় না? ঠিক ধরেছেন, একদম এটাই হয়। শুরুতে যে প্রিস্ট্রেসিং ফোর্সটা দেওয়া হয় সেটা কিন্তু সময়ের সাথে সাথে নানা কারণে কিছুটা কমে যায়। এটাকে আমরা বলি লস অফ প্রিস্ট্রেস। ও, লস, তার মানে শক্তিটা কিছুটা হারিয়ে যায়? হ্যাঁ, কিছুটা কমে যায়। আর এই লসটা মূলত দুটো পর্যায়ে ঘটে। প্রথমত, যখন টেনশনিং করা হচ্ছে আর অ্যাঙ্কারিং করা হচ্ছে, ঠিক সেই সময়ে কিছু লস হয়ে যায়। তখনই? কি কারণে? একটা কারণ আছে। যেমন ধরুন, পোস্ট টেনশনিংয়ে ডাক্টের ভেতরে তারটা যখন টানা হয়, তখন ডাক্টের গায়ের সাথে ঘর্ষণ বা ফ্রিকশন হয়। আচ্ছা, ঘষা লেগে। হ্যাঁ, তারপর তারটা যদি লম্বা হয় বা একটু বেঁকে থাকে, মানে কার্ভেচার বা ওবলিং এফেক্ট, তাতেও লস হয়। আর অ্যাঙ্করে যখন তারটা আটকানো হয়, তখন অ্যাঙ্কারের ভেতরে তারটা অল্প একটু পিছলে যেতে পারে, যেটাকে বলে অ্যাঙ্করেজ স্লিপ। তার মানে ঘর্ষণ, তারের দৈর্ঘ্য আর বেঁকে যাওয়া আর অ্যাঙ্কারেজ স্লিপ, এগুলো হলো তাৎক্ষণিক লস। ঠিক, এগুলো টেনশনিং প্রক্রিয়ার সময়ে ঘটে যায়। আর দ্বিতীয় পর্যায়টা কখন? দ্বিতীয়ত, টেনশনিং আর অ্যাঙ্কারিং হয়ে যাওয়ার পরেও, মানে সার্ভিস লাইফে, ধীরে ধীরে আরও কিছু লস হয়। এটা হয় কংক্রিট আর স্টিলের নিজস্ব কিছু ধরনের কারণে। যেমন? যেমন ধরুন, কংক্রিট সময়ের সাথে সাথে শুকিয়ে একটু সংকুচিত হয়, এটাকে বলে শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ? আবার কংক্রিটের ওপর যদি দীর্ঘদিন ধরে চাপ থাকে, তাহলে সেটা ধীরে ধীরে একটু দেবে যায় বা বিকৃত হয়, এটাকে বলে ক্রিপ। ক্রিপ, মানে ওই যে বললেন বই রাখলে শেলফ বেঁকে যায়, তেমন? হ্যাঁ, অনেকটা ওই রকম দীর্ঘমেয়াদী বিকৃতি। এছাড়াও যখন কংক্রিটে চাপ দেওয়া হয়, তখন কংক্রিট নিজেও তো একটু সংকুচিত হয়, তাই না? ইলাস্টিক্যালি। সেটাকে বলে ইলাস্টিক শর্টেনিং। আর স্টিলের মধ্যেও কিন্তু দীর্ঘ সময় ধরে টানের প্রভাবে সামান্য ক্রিপ হতে পারে। বাপরে, এতগুলো কারণে লস হয়! শ্রিঙ্কেজ, ক্রিপ, ইলাস্টিক শর্টেনিং। হ্যাঁ, প্রি টেনশনিং আর পোস্ট টেনশনিংয়ের ক্ষেত্রে এই লসগুলোর পরিমাণ একটু আলাদা হয়। আমাদের বিআইএস কোডে এই প্রত্যেকটা লসের হিসাব কিভাবে করতে হবে তার জন্য গাইডলাইন বা আনুমানিক মান দেওয়া আছে। তার মানে একজন ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করেন, তাকে শুরুতে প্রয়োজনের চেয়ে একটু বেশি প্রিস্ট্রেস দিতে হয়, যাতে এই লসগুলো হওয়ার পরেও কাঠামোর মধ্যে যথেষ্ট কার্যকরী প্রিস্ট্রেস থেকে যায়। একেবারে তুক্তিতে পৌঁছেছেন। ঠিক তাই, এই লসগুলোকে হিসাবে না ধরলে কিন্তু কাঠামোটা নিরাপদ হবে না, ডিজাইনটা ভুল হবে। তাহলে যদি আমরা পুরো ব্যাপারটা একটু গুছিয়ে নিই, আমরা জানলাম প্রিস্ট্রেসিং কি, মানে কংক্রিটকে আগে থেকে চাপ দিয়ে টেনশন নেওয়ার জন্য রেডি করা। হুম এর দুটো প্রধান পদ্ধতি শিখলাম। প্রি-টেনশনিং, মানে ঢালাইয়ের আগে তার টানা, আর পোস্ট টেনশনিং, মানে ঢালাইয়ের পরে তার টানা। ঠিক। প্রি-টেনশনিংয়ের জন্য জানলাম হায়ার সিস্টেমের কথা, যেটা ফ্যাক্টরিতে ব্যবহার হয়। হ্যাঁ, আর পোস্ট টেনশনিংয়ের জন্য ফ্রেসিনেট, ম্যাগনেল ব্লাটন আর গিফোর্ড উডাল, এই সিস্টেমগুলোর নাম শুনলাম। একদম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো প্রিস্ট্রেস লস। শুরুতে দেওয়া ফোর্সটা কিন্তু পুরোটাই শেষ পর্যন্ত থাকে না। হ্যাঁ, ওই যে বললেন ঘর্ষণ, অ্যাঙ্করেজ স্লিপ, কংক্রিটের শ্রিঙ্কেজ, ক্রিপ, ইলাস্টিক শর্টনেনিং, স্টিলের ক্রিপ, এসব কারণে কিছুটা কমে যায়। ঠিক। আর নিরাপদ ডিজাইনের জন্য এই লসগুলোকে সঠিকভাবে বিবেচনা করাটা অপরিহার্য। এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, তাই না? এটা তো ফিল্ডে অনেক দরকারি। একদমই তাই। শুধু দরকারি নয়, এটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা অসাধারণ টুল।
ভাবুন তো, এই প্রিস্ট্রেসিং টেকনোলজির জন্যেই আজ আমরা কত বিশাল স্প্যানের ব্রিজ বানাচ্ছি, স্টেডিয়ামের বা অডিটোরিয়ামের বিশাল ছাদ তৈরি করছি, কত উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে যা হয়তো আগে ভাবাই যেত না। সত্যি। প্রযুক্তি যত এগোচ্ছে, এই প্রিস্ট্রেসিং কৌশল ব্যবহার করে আরও নতুন নতুন আর দারুণ সব স্ট্রাকচার বানানো সম্ভব হচ্ছে। তাই এই ধারণাগুলো মানে কনসেপ্টগুলো ভালো করে বুঝে রাখাটা ভবিষ্যতের একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিন্তু খুব জরুরি। এটা একটা দারুণ বিনিয়োগ নিজের জন্য। সত্যি। আচ্ছা, ভাবতে ভালো লাগছে ভবিষ্যতে হয়তো আরও কত কি সম্ভব হবে এই টেকনোলজি দিয়ে। হয়তো উড়ন্ত গাড়ির জন্য বিশাল স্কাই পার্কিং বা সমুদ্রের অনেক গভীরের টানেল। কে জানে এই প্রিস্ট্রেসিং কৌশল সেখানেও হয়তো আরও উন্নত হয়ে কাজে লাগবে। ব্যাপারটা সত্যি ভাবার মতো, তাই না? নিশ্চয়ই, সম্ভাবনার কোনো শেষ নেই।